অদ্ভুত চরিত্র, কর্ম ও ভাগ্য। শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে দৈহিক নির্যাতন করতেন, মারধর করতেন। একথা শেখ হাসিনা অসংখ্যবার কেঁদে কেঁদে বলেছেন। শেখ হাসিনার কান্নায় ময়নার চোখেও পানি ঝরেছে। কিন্তু কেন স্বামী তাকে মারতেন, দৈহিক নির্যাতন করতেন, এই কথা শেখ হাসিনা কখনোই বলেননি। এক অদ্ভুত চরিত্র, কর্ম ও ভাগ্যের অধিকারী শেখ হাসিনা। বিদেশ থেকে একমাত্র কন্যা পুতুল এসে মা শেখ হাসিনাকে ডাকে, এই যে বহুরূপী, তোমার তো রূপের শেষ নেই, এবার কি রূপ দেখাবে তুমি? শেখ হাসিনা কোনো কথা বললে সঙ্গে সঙ্গে মেয়ে পুতুল, আত্মীয় স্বজন সকলের সামনে বলে ওঠে, এটা তোমার কত নম্বর রূপ? শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে পুতুল বলে, খালা, এটা তোমার বোনের কত নম্বর রূপ? তোমার বোন তো বহুরূপী, রূপের শেষ নাই তার। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৎক্ষণাৎ চুপ মেরে যান, কোনো কথা বলেন না। শেখ হাসিনা মেয়ে পুতুলকে তার নিজের বিয়ের প্রস্তাব দিলে কোনো রকম টালবাহানা না করে বিনা বাক্যে মুহূর্তের মধ্যে শটান এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে যায়। মনে হয় যেন কারো হাত ধরে মুক্তি পেতে চায় পুতুল। শেখ হাসিনাও যেন তেন পাত্রের কাছে পুতুলকে বিয়ে দিতে মুক্ত হতে চান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশে বসবাসরত একমাত্র পুত্র জয়কে ফোন করে দেশে এসে বেরিয়ে যেতে বলেন এবং আসার সময় তার জন্য একটি শাড়ি নিয়ে আসতে বলেন। পুত্র জয় সরাসরি অস্বীকার করে বলে, ও সব শাড়িটারই আমি আনতে পারবো না। শেখ হাসিনা আবার উপস্থিত সকলকে বলে, দেখো আমার সন্তান, দেখো আমার জন্য একটা শাড়ি আনতে বললাম, ছেলে আমার সরাসরি না করে দিল। মা হিসেবে পুত্র কন্যার প্রতি শেখ হাসিনার আচার আচরণে কোনো দিন কোনো ত্রুটি চোখে পড়েনি, বরং মনে হয়েছে মা হিসেবে শেখ হাসিনার তুলনা নেই। তারপরও আশ্চর্যের বিষয়, শেখ হাসিনার প্রতি তার পুত্র কন্যার কেন এরকম আচরণ? এখন যে অধ্যায়টি পাঠ করব এর নাম রাজাকারের ছেলের সাথে বিয়ে দেব না। শেখ হাসিনা তার কন্যা পুতুলের বিয়ে ঠিক করলে ধানমন্ডিস্থ বাড়িতে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া এসে ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনাকে বলতে লাগলেন, মেয়ে কি তোমার একার? মেয়ে কি আমার না? তুমি রাজাকারের ছেলের কাছেই আমার মেয়ের বিয়ে ঠিক করেছ। রাইফেল হাতে নিয়ে যে রাজাকারগিরি করেছে, মুক্তিযোদ্ধা মেরেছে, তার ছেলের সঙ্গে আমি কিছুতেই আমার মেয়ে বিয়ে দেব না। তুমি আমার মেয়েকে ওই রাজাকারের ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতে পারবে না। শেখ হাসিনা বললেন, আমি মেয়ে বিয়ে দেব, পারলে তুমি ঠেকাও। ডক্টর ওয়াজেদ বললেন, তাই বলে তুমি রাজাকারের ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে? বঙ্গবন্ধু কন্যা বললেন, কিসের আবার রাজাকার ভাজাকার? আমার আত্মীয়, এটাই বড় কথা। সাথে মরলে আত্মীয়রাই মরে। দেখনি ওই মুক্তিযোদ্ধারাই আমার বাপ মা ভাইদের কিভাবে মেরেছে। আমি আমার মেয়েকে এখানেই বিয়ে দেব, পারলে তুমি ঠেকাও। ডক্টর ওয়াজেদ মিয়া বললেন, তোমাদের সাথে তো আমি ঠেকা ঠেকিতে পারবো না, তবে আমি বলে দিচ্ছি, আমার মেয়েকে যদি রাজাকারের ছেলের সাথে বিয়ে দাও, তবে আমি এই বিয়ের সাথে নেই, বিয়েতে আমি আসবো না। আমি তোমাকে অনুরোধ করছি, ওই রাজাকারের ছেলে ছাড়া যেখানে খুশি সেখানে তুমি মেয়ে বিয়ে দাও, আমি তোমার সাথে থাকব, কিন্তু রাজাকারের বংশের কাছে মেয়ে বিয়ে দিলে আমি থাকব না। শেখ হাসিনা তার স্বামী ডক্টর ওয়াজেদের কথা রাখলেন না। তিনি তার ইচ্ছে মতো রাজাকারের ছেলের সঙ্গেই মেয়ে বিয়ে দিলেন। সত্যি সত্যি ডক্টর ওয়াজেদ কথা পাকাপাকি, পান চিনি, গায়ে হলুদ এবং বিয়ে কোথাও আসলেন না। শুধু বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মিনিট 3-4 জন্য এসে আবার খালেদা জিয়ার সঙ্গেই চলে গেলেন। তিনি কারো সাথে কোনো কথা বললেন না, কেউ তার সঙ্গে কোনো কথা বলল না। বিয়ের খুঁটিনাটি থেকে শুরু করে যাবতীয় যা আয়োজন, তার সিংহভাগই করতে হয়েছে আমাদের। এর উপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে
বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস বাহাউদ্দিন নাসিমের বায়না তো ছিলই। ডেকোরেটরের বিল, বাবুর্চির বিল, খানসামার বকশিস ইত্যাদি যখন যা প্রয়োজন হয়েছে বাহাউদ্দিন নাসিম তার সব কিছুই আমাদের কাছ থেকেই নিয়েছে। এবার যে অধ্যায়টি পাঠ করব তার নাম সব যান বের হন। বিয়ের অনুষ্ঠানে বিয়ে পড়ানোর জন্য কাজীর সামনে একটি মাইক লাগানো হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হঠাৎ সে মাইক দিয়ে বিয়ের অনুষ্ঠানে আগতদের ঢালাওভাবে ধমকের সুরে বলতে লাগলেন, সব যান বের হন, কি পেয়েছেন, তামাশা পেয়েছেন, এখনই এই জায়গা থেকে চলে যান, নইলে অসুবিধা হবে। শেখ হাসিনার মুখে মাইকে এই কথা শুনে উপস্থিত সকলে হতবিহ্বল কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় এবং অনেকেই আগা মাথা না বুঝে অনুষ্ঠান থেকে চলে যেতে শুরু করলে ময়না তাড়াতাড়ি জননেত্রীর কাছে এই কথার অর্থ কি জানতে চাইলে শেখ হাসিনা বলেন, দাওয়াত ছাড়াই অনেকে এসেছে, তাদের জন্য আমি এই কথা বলেছি। এরপর ময়না নিমন্ত্রিত অতিথিদের অনেককে বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু তাতে ফল হয়নি। অধিকাংশ নিমন্ত্রিত অতিথি না খেয়ে চলে যায়। বিয়ের সকল অনুষ্ঠান শেষ, সকলেই চলে গেছে, শুধু বর আর বরের আত্মীয় স্বজনরা রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কন্যা পুতুলকে বরের গাড়িতে তুলে দিয়ে ময়নাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। তারপর জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন, ময়না, আজ আর তুমি আমাকে ছেড়ে যেও না। বিয়ের অনুষ্ঠানের স্থল সংসদ ভবন চত্বর থেকে শেখ হাসিনার সঙ্গে আমাদের একমাত্র সন্তান 5 বছরের স্বর্ণলতাকে সাথে নিয়ে ধানমন্ডি 5 নম্বর রোডে শেখ হাসিনার 54 নম্বর বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে বাইরের কাপড় পাল্টে সবাইকে নিয়ে মাটিতে গোল হয়ে বসে জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন, ময়না, তোমরা যা করলে তোমাদের ঋণ জীবনে শোধ করা যাবে না, কোনো দিন তোমাদের ভোলা যাবে না, কোনো দিন তোমাদের ভুলব না। আমাদের মেয়ে স্বর্ণলতাকে দেখিয়ে বললেন, ও তো পেটে থেকেই আমাকে ভালোবাসে। অবশ্য এসব কথা শেখ হাসিনা আজ নতুন বলছেন না, এর আগেও অনেকবার এসব কথা তিনি বলেছেন। এখন যে অধ্যায়টি পাঠ করব এর নাম 1,37,00,000 টাকা। 1995 সাল 10ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে পুষ্পস্তবক অর্পণ করে রামমোহন দাসের নামে রেজিস্ট্রি করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে ফিরে আসছেন শেখ হাসিনা। তার সঙ্গে পাশে বসে আছে তার একজন মাত্র সঙ্গী, ড্রাইভার জালাল গাড়ি চালাচ্ছে। ড্রাইভার জালাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জিজ্ঞেস করল, আপা, মেয়র হানিফ এলো না ফুল দিতে? শেখ হাসিনা জবাব দিলেন, কে জানে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য ওকে কম ফোন করিনি, ওর কাছে কম লোক পাঠাইনি, তারপরও বেঈমানটা আসেনি, শয়তানটা পাত্তাই দেয়নি। 1,37,00,000 টাকা খরচ করে নিমুখারামটাকে আমি মেয়র বানিয়েছি। তোমরা তো সব জানো, সবই দেখেছ, সবই করেছ। কত কষ্ট করেছি আমি। আসলে যে দল থেকে একবার চলে যায় তাকে আর দলেই নেওয়া উচিত না। ও মেয়র হওয়ার জন্য আমার সাথে বেইমানি করে স্বৈরাচারী এরশাদকে বাপ ডেকে এরশাদের পার্টিতে চলে গেছিল। সেখানে ছ্যাক খেয়ে আবার আমার কাছে ফিরে যখন আসলো তখনই বেইমানটারই নেওয়া উচিত ছিল না। কিন্তু কি যে হলো, কি মনে করে যে আবার নিলাম, শয়তানটা আমার সাথে এত বড় বেইমানি করবে বুঝতে পারিনি। বুঝলে কি আর এই কাম করি। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম নেত্রী এখন নামাজ পড়ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1994 সালের শেষ মুহূর্তে ধানমন্ডি বাড়িতে উঠেই 1995 সালের জানুয়ারির প্রথম থেকেই জোরসোরে লাগাতার আন্দোলন, সংগ্রাম, হরতাল, পদযাত্রা ইত্যাদি শুরু করলেন। দুপুর 2টায় টঙ্গী থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা শুরু হলো। অর্থাৎ টঙ্গী থেকে সবাই পায়ে হেঁটে মহাখালী যাবেন। মহাখালীতে মঞ্চ তৈরি করা আছে,
পদযাত্রার শেষে ওই মঞ্চ থেকে শেখ হাসিনা ভাষণ দেবেন। শেখ হাসিনা তার বেতনভুক্ত ব্যাগ বহনকারী রামমোহন দাসের নামে রেজিস্ট্রেশন করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বাকি সব নেতাকর্মী পায়ে হেঁটে টঙ্গী থেকে মহাখালীর দিকে রওনা হল। প্রায় ৫-৭ হাজার লোকের পদযাত্রা। হাজার লোকের ঠিক মাঝখানে শেখ হাসিনা জিপে করে পদযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলছেন। পদযাত্রার মাঝে মাঝে গোটা বিশেক রিকশায় মাইক বেঁধে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। জানুয়ারি মাস, শীতের বেলা, হাঁটতে খুব একটা খারাপ লাগছে না। দুপুর গড়িয়ে বিকেল হবে। হঠাৎ একটি মাইকে বলা হলো জননেত্রী শেখ হাসিনা এখন আসর নামাজ পড়ছেন। সঙ্গে সঙ্গে সবগুলো মাইক থেকে বলা শুরু হলো, জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা এখন আসর নামাজ পড়ছেন। ঘড়িতে তখন 3:15 বাজে। প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বললেন, আরে থামো, এখনো আসর ওয়াক্তি হয়নি, একটু পরে বলো। এই কথা শুনে সব নেতারা হাসাহাসি শুরু করল। এদিকে বঙ্গবন্ধু কন্যা নিশান পেট্রোল জিপের বড় বড় জানালার গ্লাস খুলে নামাজ পড়তে শুরু করলেন। আর পদযাত্রার হাজার হাজার পুরুষ জিপ গাড়ি ঘিরে শেখ হাসিনার নামাজ পড়া দেখতে লাগলো। নামাজ শেষ হয়ে গেল, কিন্তু মাইকে নামাজ পড়ার প্রচার শেষ হলো না। প্রায় 1 ঘন্টারও বেশি সময় গোটা বিশেক মাইকে শেখ হাসিনা নামাজ পড়ছেন প্রচার করা হলো। অন্য আরেকদিন মোহাম্মদপুর থেকে পদযাত্রা শুরু হয়ে গুলশান আমেরিকান অ্যাম্বাসির সামনে দিয়ে বাড্ডায় যেয়ে শেষ হবে। পদযাত্রা শুরু হলে শেখ হাসিনা ডেকে বললেন, নামাজের ওয়াক্ত হওয়ার পরে যেন মাইকে বলা শুরু করে, ওয়াক্তের আগে যেন বলা শুরু না করে। এবার মাইক ম্যানদের আগে ভাগেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ জানিয়ে দেওয়া হলো এবং আজ নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরই মাইকে প্রচার শুরু হলো। নেত্রীও যথারীতি নিশান পেট্রোল জিপের জানালা খুলেই নামাজ আদায় করলেন। হাজার হাজার পুরুষ মানুষও জিপ ঘিরে শেখ হাসিনার নামাজ আদায় দেখল। পদযাত্রা শেষে বঙ্গবন্ধু কন্যা তার ধানমন্ডিস্থ বাসায় গেলে তার এক সঙ্গী বলল, আপা, আপনি নামাজ পড়তে থাকলে মানুষ ভিড় করে আপনাকে দেখতে থাকে, এতে নামাজ নষ্ট হয়। আপনি নিশান পেট্রোল জিপে পর্দা লাগিয়ে নেন। উত্তরে শেখ হাসিনা বললেন, না, পর্দা লাগালে জিপের ডিসেন্সি থাকে না। তখন ওই সঙ্গী বলল, তাহলে আপা আপনি জিপে বড় একটা চাদর রাখবেন, যখন নামাজ পড়বেন আমরা তখন ওই চাদর দিয়ে জিপটা ঘিরে রাখব, যাতে আপনার নামাজ পড়া কেউ দেখতে না পারে। জননেত্রী বললেন, না, তোমরা তো সব ভাইয়ের মতো, চাদর লাগবে না। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম আমার সাথে বেঈমানি করেছে। এর 3 দিন পরে কাঁচপুর থেকে গুলিস্তান পর্যন্ত পদযাত্রা। এই পদযাত্রায়ও ওই একই মাইক, একই নামাজ, একই পুরুষ মানুষের ঘিরে রাখা। এই পদযাত্রায় যোগ দিয়েছিল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিশান পেট্রোল জিপের পাশে হাঁটতে হাঁটতে মোহাম্মদ হানিফ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জিজ্ঞেস করলেন, নেত্রী, আমার মিতাকে দেখছি না। নেত্রী বললেন, কোন মিতা? জেলা সভাপতি বললেন, নগর আওয়ামী লীগের সভাপতি ঢাকার মেয়র মোহাম্মদ হানিফকে দেখছি না। সভানেত্রী রেগে বলে উঠলেন, জানেন না, কুত্তার বাচ্চাটা আমার সাথে বেঈমানি করেছে, নিমক হারামি করেছে। ওরে আমি 1,37,00,000 টাকা খরচ করে মেয়র বানিয়েছি, আর কুত্তার বাচ্চাটা আমার সাথেই বেঈমানি করেছে। ও এখন প্রতিদিন খালেদা জিয়ার সাথে দেখা করে, দিনে 3-4 বার খালেদা জিয়ার সাথে ফোনে কথা বলে, আর আমি খবর দিলেও আসে না, ফোন করলেও ধরে না। সময় আসলে এই বেঈমানদেরও শিক্ষা দিতে হবে, বুঝলেন? এই বেঈমানদের উচিত শিক্ষা দিতে হবে। আপনারা প্রস্তুত হন। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম আওয়ামী লীগ সিদ্ধান্তের গুরুত্ব। 1995 সালে চাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী যুবলীগের এক কর্মী চেয়ারম্যান প্রার্থী হয় এবং যুবলীগের এই কর্মী আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায়। আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মীর নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে ধানমন্ডি ৮ নম্বরে আওয়ামী ফাউন্ডেশন অফিসে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়কে গুরুত্ব দেওয়া হয় এবং বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব সহকারে বলা হয়, আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মীর নির্বাচনে প্রার্থী হওয়া দলীয় শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে শাস্তিযোগ্য অপরাধ। যদিও যুবলীগ প্রার্থী নির্বাচনে বিজয়ী হয়ে পৌরসভার চেয়ারম্যান হয়েছে, তবুও তাকে শাস্তি দেওয়া অত্যন্ত জরুরি। কেননা সামনে জাতীয় সংসদ নির্বাচন। যুবলীগ কর্মী ও বর্তমানে চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সংসদ নির্বাচনেও অনেকেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হয়ে যাবে। এসব বিষয়ে বিস্তারিত আলোচনার পর শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে যুবলীগ কর্মী চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যানকে সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ নাসেরের চতুর্থ ছেলে শেখ হেলালের চতুর্থ ভাই ২০-২২ বছরের যুবক শেখ রুবেল ধানমন্ডি শেখ হাসিনার বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বলল, আপা, তুমি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে মালা দিয়ে বরণ করে নাও। শেখ হাসিনা বললেন, না, ওকে বহিষ্কার করব। শেখ রুবেল বলল, ও সবাইরে হারাইয়া চেয়ারম্যান হইছে, ওরে মালা না দিয়া বহিষ্কার করবা, এইটা তুমি কও কি? জলদি ওরে ডাইকাই না গলায় মালা দিয়া মিষ্টি খাওয়াও। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, দূর, গত রাতেই তো আওয়ামী লীগ কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিছে ওকে বহিষ্কার করার। শেখ রুবেল বলল, রাখো তোমার ওয়ার্কিং কমিটির কথা তুমি শুইনো না। ওরা জানে কি বেচারা জিতা আইসে কোথায় বাহাবা দিবা তা না, এখন উল্টা কথা। বড় আপা, তুমি চেয়ারম্যান হিসেবে অভিনন্দন পাঠাও। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা বললেন, তাইলে এক কাম করি, আগে বহিষ্কার করি, পরে বহিষ্কার প্রত্যাহার করি। শেখ রুবেল বলল, দেখো, আমি তোমারে কইতেছি, এখনই চেয়ারম্যান হিসেবে অভিনন্দন জানাও, আর টাকা আইনা মিষ্টি খাওয়াইয়া গলায় মালা দাও। সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, তাইলে তো এখনই জিল্লুর রহমানকে বলতে হয়, নইলে আবার বহিষ্কারের চিঠি পাঠিয়ে দেবে। এতক্ষণ পাঠিয়ে দিয়েছে কিনা কে জানে। বলেই সঙ্গে সঙ্গে ফোন করে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে বললেন, শোনেন, গতকাল রাতে ওয়ার্কিং কমিটি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে বহিষ্কার করার যে সিদ্ধান্ত নিয়েছে ওই চিঠিটা পাঠায়েন না, চেপে যান। এরপর শেখ রুবেল চলে যাওয়ার জন্য সিঁড়িতে নেমে এলে বঙ্গবন্ধু কন্যা রুবেলের পথ আগলে দাঁড়িয়ে বলে, এই রুবেল, চাঁদপুরের চেয়ারম্যানের কাছ থেকে কত টাকা নিয়েছিস? আমারে বাগ দে। শেখ রুবেল বলে, দূর সরো, যাইতে দাও। নজিব বলে, আমার বাগ দে, নইলে চাইতে দিব না, বড় আপারে কইয়া দিব। শেখ রুবেল বলে, পরে নিও, এখনো হাতে পাইনি। নজিব বলে, ঠিক আছে, আমারে দিবি তো? হ্যাঁ, দিমো। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম জনতাকে শান্ত থাকার বক্তৃতা। 1995 সালের 24শে আগস্ট পুলিশ নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ইয়াসমিন নামে 14 বছরের এক কিশোরীকে দিনাজপুর যাওয়ার পথে ধর্ষণ ও হত্যা করে। এই খবর জানাজানি হয়ে গেলে পত্রপত্রিকায় প্রকাশ হলে দিনাজপুরের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দিনাজপুরের মানুষ পুলিশের বিরুদ্ধে মিছিল মিটিং শুরু করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম সহ কয়েকজন জেলা নেতাকে অনতিবিলম্বে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেন। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ দিনাজপুরের 5 নেতা ঢাকায় এসে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে বিকেল প্রায় 5টায়
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গেই রুদ্ধদ্বার বৈঠক করেন। বঙ্গবন্ধু ভবনের এই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনা আপনি শুরু হওয়া দিনাজপুরবাসীর এই আন্দোলনকে যে কোনো কিছুর বিনিময়ে প্রচণ্ড বিক্ষোভে রূপ দিয়ে বিস্ফোরণ ঘটানোর পরামর্শ ও নির্দেশ দেন। জননেত্রী শেখ হাসিনা বলেন, দিনাজপুরবাসীর এই বিক্ষোভকে নির্দলীয় খোলসে রেখে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে এই গণবিক্ষোভ আরও বেগবান, আরও চাঙ্গা করে গণ অভ্যুত্থান সৃষ্টি করে খালেদা সরকারের পতন ঘটাতে হবে। এখন আর ঢাকার দিকে চেয়ে থাকলে চলবে না। এখন দিনাজপুর থেকেই শুরু করতে হবে এবং ঢাকায় এসে শেষ করতে হবে। প্রতিদিন প্রতি মুহূর্তে পুলিশের সাথে সংঘর্ষ করতে হবে। লাশের পর লাশ ফেলতে হবে, পুলিশের লাশও ফেলতে হবে। যত টাকা পয়সা লাগে নিয়ে যান, তবু এই কর্মসূচি বাস্তবায়িত করতে হবে। ওই পুলিশের মাঝেই লোক আছে যাদের টাকা পয়সা দিলে গুলি করে মানুষ মেরে লাশের স্তূপ লাগিয়ে দেবে। পুলিশের সাথেও কন্ট্রাক্ট করবেন, টাকা পয়সা দেবেন। মনে রাখবেন, যদি এগুলো সফল করতে পারেন তাহলেই কেবলমাত্র ক্ষমতার মুখ দেখতে পারবেন, নইলে জীবনে আর আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে পারবেন না। সারা দেশে যদি এসব দাঙ্গা হাঙ্গামা লুটতরাজ খুন খারাপি ছড়িয়ে দিতে পারেন তবেই একমাত্র যদি ক্ষমতার মুখ দেখেন। ইয়াসমিন মইরা এসব ঘটানোর একটা সুযোগ করে দিছে, এখন এটাকে কাজে লাগান। মনে রাখবেন, এসব অবশ্যই হতে হবে নির্দলীয় ব্যানারে। আওয়ামী লীগ নামের বিন্দু বিসর্গও যেন না আসে। ফাল দিয়ে কেউ মঞ্চে যাবেন না, সব করবেন পিছন থেকে। পারতপক্ষে কোনো ব্যাপারেই মুখ খুলবেন না। যদি মুখ খুলতেই হয় তাহলে দুনিয়ার যত ভালো ভালো কথা আছে তাই বলবেন। কাজেই যাই হোক, মুখে রাখবেন শুধু ভালো কথা। আর সত্যিই যদি একটা লঙ্কাকাণ্ড ঘটিয়ে দিতে পারেন তাহলে আমিও দিনাজপুরে আসব, কিন্তু ওখানে আপনাদের সাথে আমার কোনো কথা হবে না। আমি শুধু বক্তৃতায় বলে আসব, ধৈর্য ধরুন, শান্ত থাকুন ইত্যাদি জাতীয় কথা, কিন্তু আপনারা আপনাদের কাজ পুরোপুরি চালিয়ে যাবেন। এখন 20 লাখ টাকা নিয়ে যান, পরিস্থিতি বুঝে বাকি যা লাগবে ওখানেই পৌঁছে দেব। আমি শুধু কাজ চাই। টাকা দিয়ে যাওয়ার জন্য আপনাদের গাড়ি টাড়ির ব্যবস্থা আছে, নইলে আমি টাকা নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দেই। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ অন্যান্য নেতারা বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে বিদায় নিয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে চলে গেল রাত তখন 8টা। ওদিকে দিনাজপুরে অপরাধী পুলিশ ইয়াসমিন হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে দিনাজপুরের জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। বঙ্গবন্ধু ভবন থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার ঠিক 2 দিন পরে অ্যাডভোকেট আব্দুর রহিম 5 নম্বর ধানমন্ডির বাসায় ফোন করে জননেত্রী শেখ হাসিনাকে না পেয়ে এই মেসেজ বা সংবাদ দেন যে নেত্রীকে বলবেন এখন পর্যন্ত পুলিশের কোনো লাশ পাওয়ার সংবাদ পাওয়া যায়নি, তবে এখন পর্যন্ত পুলিশের গুলিতে নিহত 7 জন দিনাজপুরবাসীর লাশ পাওয়া গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাসায় ফিরলে তাকে এই মেসেজ বা সংবাদ দেওয়া হলে তিনি সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশদের আজ আর কোনো কাজ নেই বলে বিদায় করে দিস ধানমন্ডি 8 নম্বর রোডে তার চাচাতো চাচা শেখ হাফিজুর রহমান টোকনের বাসায় গিয়ে দিনাজপুরে অ্যাডভোকেট আব্দুর রহিমের সঙ্গে কথা বলেন। বঙ্গবন্ধু কন্যা বলেন, ঠিক আছে, চালিয়ে যান, আরও জোরে চালিয়ে যান। টাকা পয়সা যা দরকার আপনি পেয়ে যাবেন, আর একটু জোরদার করেন, আমি আসছি। অতঃপর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনাজপুর গেলেন। জনতাকে শান্ত থাকা ও ধৈর্য ধরার বক্তৃতা দিয়ে আবার ঢাকায় ফিরে এলেন এবং ফিরে এসে বললেন, না, যত গুড় তত মিঠা হয়নি, অর্থাৎ যত টাকা খরচ করা হয়েছে তত ফল আসেনি। এখন যে অধ্যায়টি পাঠ করব এর নাম খাতা কলম, গোলা বারুদ ও দিগম্বর কাহিনী। 12ই ডিসেম্বর 1994 সাল বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মতিঝিল শাপলা চত্বরে ছাত্রদের মহাসমাবেশের আয়োজন করেছে। মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মতিঝিল শাপলা চত্বরেই বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে দিয়ে ছাত্রদের মহাসমাবেশ করেছেন। ছাত্রদলের এই মহাসমাবেশে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বক্তৃতায় বলেছেন, বিরোধী দলের মোকাবেলা করার জন্য ছাত্রদলই যথেষ্ট।
ছাত্রদলের ওই মহাসমাবেশের পাল্টা মহাসমাবেশ হিসেবেই বঙ্গবন্ধু কন্যা আজকের এই ছাত্রলীগের মহাসমাবেশের আয়োজন করেছেন এবং বেগম খালেদা জিয়ার ওই বক্তৃতার পাল্টা জবাব হিসেবে শেখ হাসিনা আজ বক্তৃতা করবেন। বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বিকাল 4:15 মঞ্চে উঠলেন। আজকের এই ছাত্রলীগের মহাসমাবেশের মঞ্চের একটা বিশেষ এবং উল্লেখযোগ্য দিক হল কেবল ছাত্রলীগের নেতারা ও একমাত্র শেখ হাসিনা ছাড়া অন্য কোনো আওয়ামী লীগ নেতাকে মঞ্চে উঠতে দেওয়া হলো না। মঞ্চের নিচেই উত্তর দিকে আওয়ামী লীগ নেতাদের বসার ব্যবস্থা হলো। শেখ হাসিনা ছাত্রলীগের দ্বারা পরিবেষ্টিত হয়ে মঞ্চে বসলেন। আওয়ামী লীগের নেতারা মঞ্চের নিচ থেকে মঞ্চে উঠে বক্তৃতা দিয়ে আবার মঞ্চের নিচে চলে গেলেন। বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় ছাত্রদের লেখাপড়ায় বিশেষ মনোযোগ দেওয়ার উদার আহ্বান জানালেন এবং মঞ্চে উপস্থিত ছাত্রলীগের নেতাদের হাতে খাতা কলম তুলে দিলেন। খাতা কলম তুলে দেওয়ার মুহূর্তে ফটো সাংবাদিকদের ক্যামেরা বারবার ঝলসে উঠল। তার পরের দিন দেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিক পত্রিকায় খাতা কলম তুলে দেওয়ার ছবি ছাপা হলো এবং ছাত্রদের লেখাপড়ায় মনোযোগ দেওয়ার শেখ হাসিনার আহ্বানকে পত্রিকার শিরোনাম করা হল। কিন্তু তার আগে 9 ডিসেম্বর শুক্রবার 1994 বিকেল 3টায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে শেখ হাসিনা ছাত্রলীগ নেতা অজয় কর, পঙ্কজ, হিমাংশু, দেবনাথ, জ্যোতির্ময় সাহা, ত্রিবেদী ভৌমিক এবং আলম সহ মোট 9 জনকে ডেকে এনে সাম্যের আন্দোলনে প্রয়োজন হবে বলে গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র কেনার জন্য নগদ 1 লক্ষ টাকা দিয়ে বলেন, আগামী 28 ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার পর তোমরা ঢাকা শহর সহ সারা দেশে নজিরবিহীন ত্রাসের সৃষ্টি করবে। খালেদা জিয়ার পতন না পর্যন্ত প্রতিদিন 5-10টা লাশ অবশ্যই ফেলতে হবে, নইলে জিয়ার পতন হবে না। এর জন্য যত টাকা লাগবে তোমরা পাবে, টাকার কোনো অভাব হবে না। তোমরা গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলবে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইগুলি রাখবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ রেড করলে এই সকল অস্ত্রশস্ত্র ও বোমা আমাদের হাতছাড়া হয়ে যাবে। এসব জিনিসপত্র বিশ্ববিদ্যালয়ের বাইরে নিরাপদ জায়গায় রাখবে। আরেকটা দায়িত্ব তোমরা সিরিয়াসলি পালন করবে, সেটা হলো এই যে ইস্কাটন গার্ডেন রোড এবং ইডেন কলেজের পশ্চিম পাশে যে কোয়ার্টারগুলো আছে সেগুলো সব সচিব উপসচিবদের। আমি হরতাল দিলেও এই সচিব উপসচিবরা পায়ে হেঁটে ঠিকই সচিবালয়ে যায়। এরপর যখন আমি হরতাল দেব তোমরা এদের বাসার কাছে ওঁত পেতে থাকবে, সচিবরা হেঁটে সেক্রেটারিয়েট যেতে থাকবে। পথিমধ্যে তোমরা ওদের কাপড় চোপড় খুলে ন্যাংটা করে ফেলবে। ছাত্রলীগ নেতারা বলল, আমাদের 2 গ্রুপে ভাগ করে দেন, এক গ্রুপ গোলাবারুদ অস্ত্রশস্ত্রের দায়িত্বে থাকি, আর অন্য গ্রুপ সচিবদের উলঙ্গ করার দায়িত্বে থাকুক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন আলমকে সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিলেন। এরপর অনেক হরতাল যায়, কিন্তু সচিবদের ন্যাংটা করা যায় না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পক্ষ থেকে সচিবদের কাপড় খুলে উলঙ্গ করার দায়িত্বপ্রাপ্ত আলমকে রোববার তাগিদ দেওয়া সত্ত্বেও যখন সচিবরা উলঙ্গ হচ্ছে না, তখন তিনি ঢালাওভাবে যাকে কাছে পান তাকেই সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিতে থাকেন। কিন্তু তারপরও সচিবরা উলঙ্গ হচ্ছে না দেখে শেখ হাসিনা ভয়ানক রেগে গেলেন এবং সচিবদের উলঙ্গ করার মূল দায়িত্বপ্রাপ্ত আলমকে নগদ 20,000 টাকা দিয়ে বললেন, এই 20,000 টাকা এখন দিলাম, বাকি আরো 30,000 টাকা সচিবদের ন্যাংটা করার পর দেব এবং পরের হরতালেই ন্যাংটা করতে হবে, নইলে পুরা টাকা ফেরত দিতে হবে। ঠিকই পরের হরতালেই আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের সামনে একজনকে উলঙ্গ করে ফেলল। ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে এই উলঙ্গ করার সফলতার সংবাদ পৌঁছলে তিনি খুশিতেই মিষ্টি খাওয়ানোর জন্য আলমকে ডেকে আনতে লোক পাঠান। কিন্তু আলম ততক্ষণে পুলিশের হাতে ধরা পড়ে যায়। তার পরের দিন দেশের সকল সংবাদপত্রে দিগম্বর শিরোনামে ছবি সহ খবর ছাপা হলো। জানা যায় এই উলঙ্গ দিগম্বরের শিকার হওয়া ব্যক্তি একজন সচিব নন, তিনি বাংলাদেশের একজন অতি সাধারণ নাগরিক, গো বেচারা পাবলিক। এখন যে অধ্যায়টি পাঠ করব এর নাম সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে ক্ষমতা দখলের প্রস্তাব।
কোনো আন্দোলন, কোনো সংগ্রামেই কাজ হচ্ছে না। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একতরফাভাবে আগামী 15ই ফেব্রুয়ারি 7ম পার্লামেন্টের নেত্রী হচ্ছেন এবং দ্বিতীয়বারের মতো সংবিধান অনুযায়ী সরকার গঠন করতে যাচ্ছেন। 7ম পার্লামেন্ট নির্বাচন, বিএনপির পুনরায় সরকার গঠন এবং খালেদা জিয়ার পুনরায় প্রধানমন্ত্রী হওয়া কিছুকেই যখন ঠেকানো যাচ্ছে না, তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 17ই জানুয়ারি 1996 সন্ধ্যায় শেখ রেহানার ননদের গুলশানের বাড়িতে কর্নেল তারেক সিদ্দিকী এর সাথে গোপনে আলোচনা করেন এবং তারেক সিদ্দিকীর মাধ্যমে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসির বীর বিক্রমকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার প্রস্তাব দেন। অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে সামরিক অভ্যুত্থান করে বেগম খালেদা জিয়া সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার প্রস্তাব দেন। শেখ হাসিনা তার নিজের তরফ থেকে এবং তার দল আওয়ামী লীগের তরফ থেকে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে কু করার ব্যাপারে সার্বিক নিঃশর্ত সমর্থন ও সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার পূর্ণ আশ্বাস দেন। 1982 সালে বিএনপি সরকার উৎখাত করার জন্য জননেত্রী শেখ হাসিনা তখনকার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদকে যেভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সাহায্য সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছিলেন, ঠিক একইভাবে 1996 এর মধ্য জানুয়ারিতে শেখ হাসিনা সেনাপ্রধান জেনারেল নাসিম বীর বিক্রমকে ক্ষমতা দখল করার জন্য সাহায্য সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিলেন। কিন্তু এবার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রস্তাবে সায় না দিয়ে উপরন্তু বলে পাঠালেন, আমি পেশাদার সৈনিক, পেশাদার সৈনিককে পেশাদার সৈনিকই থাকা উচিত এবং দেশে বর্তমানে যা চলছে তা রাজনৈতিক সংকট। রাজনীতিবিদদেরই এই রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবেলা ও নিরসন করতে হবে। সেনাবাহিনী এই সংকটে জড়িত হয়ে নতুন সংকট সৃষ্টি করবে না। এরপরে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রচণ্ড হতাশ হয়ে এই দেশে আর থাকা যাবে না বলেই মন্তব্য করেন। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম পুলিশের লাশ চাই, মিলিটারির লাশ চাই। আজ 10ই ফেব্রুয়ারি 1996 সকাল 9টা। জননেত্রী শেখ হাসিনা ধানমন্ডিস্থ তার নিজ বাসভবনের দ্বিতীয় তলায় ভিভিআইপি ড্রয়িং রুমে ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীম, সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না, নারায়ণগঞ্জের শামীম ওসমান, অজয় কর, পঙ্কজ, নিরঞ্জন সাহা, দীপঙ্কর, অসীম, সাধন দাস সহ মোট 11 জনকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ, জরুরি এবং খুবই গোপন বৈঠকে বসেছেন। আসছে আগামী 15ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এককভাবে জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই নির্বাচন বানচাল করার জন্য সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছেন, জীবন মরণ লড়াই। আজ বিকাল 3টায় পান্থপথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সমাবেশ এবং এই সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল হবে। এই সমাবেশ ও মিছিলের বিষয়েই শেখ হাসিনা বৈঠকে বসেছেন। জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত জরুরি, গোপনীয় এবং গুরুত্বপূর্ণ নির্দেশ ও কর্মসূচি দেওয়ার জন্যই এই বৈঠকে বসেছেন। জননেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভীষণ চিন্তিত ও মলিন দেখাচ্ছে। কেউ কোনো কথা বলছে না, তিনিও কোনো কথা বলছেন না, সবাই চুপ করে বসে আছে। মনে হচ্ছে যেন যুদ্ধে পরাজিত রাজ্যহারা রানী আর তার সৈনিকেরা বসে আছে। হঠাৎ কান্না বিজড়িত কণ্ঠে শেখ হাসিনা বললেন, আজ আমার একটি ভাইও বেঁচে নেই। যদি একটি ভাইও বেঁচে থাকতো তাহলে আমি যে নির্দেশ দিতাম, যে কর্মসূচি দিতাম তা অবশ্যই পালন হতো। তোমরা কি আমার ভাই হতে পারো না? আমি তো তোমাদের ভাইই মনে করি। তোমাদের মাঝেই আমার হারিয়ে যাওয়া ভাইদের খুঁজে পেতে চাই। যদি তোমরা আমাকে বোন মনে করো আর যদি সত্যি সত্যিই তোমরা আমার হারিয়ে যাওয়া ভাই হও, তাহলে এই কঠিন দিনে কঠিন কর্মসূচি পালন করার জন্য প্রস্তুত হও। সকলেই আমার সাথে শপথ নাও বলেই উপস্থিত সকলকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শপথ বাক্য উচ্চারণ করালেন। আমরা শপথ নিতেছি যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা জীবন উৎসর্গ করলাম এবং আমরা আরও শপথ করিতেছি যে আমাদের নেত্রী শেখ হাসিনার
যে কোনো ধরনের নির্দেশ, তা যত কঠিনই হোক না কেন, জীবন দিয়ে পালন করব। শপথ বাক্য পাঠ শেষ হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, আজ আমি 10টা পুলিশের লাশ চাই, 5টা মিলিটারির লাশ চাই। পুলিশের লাশ চাও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নতুন কিছু নয়। অতীতে বহুবার তিনি পুলিশের লাশ চেয়েছেন, কিন্তু আজকের মতো এত আনুষ্ঠানিকতা, এত নাটকীয়তা করে অতীতে কখনো তিনি পুলিশের লাশ চাননি। অতীতে তিনি মাঝে মধ্যেই বলতেন, পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই, কিন্তু কাউকেই নির্দিষ্ট করে বলতেন না, খুব কড়া করেও বলতেন না। হঠাৎ বিড়বিড় করে কথাগুলো বলতে থাকতেন। শেখ হাসিনা বিড়বিড় করে পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই বলতে থাকলেও কেউ তা শুনত না তা নয়, উপস্থিত সকলেই তা শুনত, কিন্তু কেউই তা গুরুত্ব দিত না এবং পালন করত না। জননেত্রী শেখ হাসিনা পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই কথাগুলো হাওয়ার উপর ছেড়ে দিতেন, আর উপস্থিত সকলেই তার ন্যায় হাওয়াতেই কথাগুলো মিলিয়ে যেতে দিত। কিন্তু শেখ হাসিনা মন থেকেই এমন কিছু ঘটানোর জন্যই কথাগুলো বলতেন, অথচ কেউই শেখ হাসিনার কথা পালন করত না, পুলিশের লাশ ফেলত না। আর সেজন্যই আজ 10ই ফেব্রুয়ারি 1996 এত আনুষ্ঠানিকতা আর এত ভাবগম্ভীর পরিবেশে শপথের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা 10টা পুলিশের, 5টা মিলিটারি লাশ চাইলেন। একটা ব্রিফকেস হাতে রুমে প্রবেশ করল শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ব্রিফকেস খুলে 500 টাকার নগদ 10টা বান্ডেল, মানে 5 লক্ষ টাকা ঢেলে দিয়ে বললেন, এই নাও, যাও কর্মসূচি বাস্তবায়িত করো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডির বাসা থেকে রওনা হয়ে বিকেল 3:30 পান্থপথের সমাবেশের মঞ্চে উঠলেন। সমাবেশে 1000 দিনেক লোক জমায়েত হয়েছে। 3-4 জন নেতার বক্তৃতা শেষে শেখ হাসিনা বক্তৃতা দিতে উঠলেন। বক্তৃতার শুরুতেই তিনি বললেন, আমরা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে মিছিল নিয়ে যাব, আপনারা সকলেই মিছিলে অংশ নেবেন। বঙ্গবন্ধু কন্যা যেই এ কথা বললেন, আর অমনি চতুর্দিক থেকে বোমা পটকা, গুলি শুরু হলো। মুহূর্তের মধ্যে সমবেত জনতা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে কে কোথায় গেল তার হদিস পাওয়া গেল না। সমাবেশী স্থল ফাঁকা শূন্য হয়ে গেল। মঞ্চের নেতারা পরিকি মরি করে মঞ্চ থেকে লাফিয়ে পড়ে পালাতে লাগল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অতি কষ্টে মঞ্চ থেকে নামিয়ে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে নিয়ে যাওয়া হলো। পালানোর প্রতিযোগিতায় নেতারা কেউ কারো চেয়ে কম গেল না। এমনকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মঞ্চের সিঁড়ি দিয়ে নামতে দেরি হচ্ছিল, এই অবস্থায় পিছনে পড়ে যাওয়া এক নেতা তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে পালিয়ে যায়। সমাবেশ ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল কর্মসূচি ব্যর্থ হয়। পরে গোলযোগের কারণে পুলিশ সোনারগাঁ রোড, পান্থপথ গ্রিন রোড ইত্যাদি রোডে যানবাহন চলাচল বন্ধ করে দিল। যানবাহন চলাচল বন্ধ করে দিলে কলাবাগান রোডে যানজটে আটকা পড়ে পিআরটিসির 2টি দোতলা বাস, 3টি ট্রাক, 3টি পিকআপ গাড়ি, 5টি প্রাইভেট কার, 4টি বেবি ট্যাক্সি এবং ধানমন্ডি 32-এর সামনে শুক্রাবাদ পেট্রোল পাম্পে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু ভবনের স্টাফ দিয়ে আগুন লাগিয়ে প্রতিশোধ হিসেবে জ্বালিয়ে দেওয়া হলো। শেখ হাসিনা ধানমন্ডি 32-এর সামনে নিজ হাতে একটা স্কুটারে আগুন লাগিয়ে দিলেন। এখন যে অধ্যায়টি পাঠ করব, এর নাম বেঈমানটা আসতেছে। বেগম খালেদা জিয়ার দল বিএনপি 15ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত করতে না পারায় এতদিন পর্যন্ত বিএনপির পক্ষে থাকা রাজনৈতিক মহল, প্রশাসন ও অন্যান্যরা এখন প্রকাশ্যে বিএনপির বিরোধিতা শুরু করে। 17ই ফেব্রুয়ারি শনিবার 1996 দুপুর প্রায় 3টা ধানমন্ডি 5 নম্বর রোডের বঙ্গবন্ধু শেখ হাসিনার 54 নম্বরের বাড়ির উপরের তলায় 868779 টেলিফোন বেজে ওঠে। ফোনটি রিসিভ করে হ্যালো বলতেই ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো, হ্যালো, আমি হানিফ। কোন হানিফ? আমি নগরের সভাপতি হানিফ, ঢাকার মেয়র। আসসালামু আলাইকুম হানিফ ভাই, আপনি? হ্যাঁ আমি। আপনি কে? আমি। ও, ভালো আছো ভাই? জি ভালো। আমি একটু নেত্রীর সাথে কথা বলতে চাইছিলাম। অনেক দিন অসুস্থ ছিলাম, কথাবার্তা বলতে পারিনি, তাই এখন একটু বলতে চাই। নেত্রীকে একটু দেওয়া যায়? জি ধরেন, দেখছি নেত্রী কোথায়।
বঙ্গবন্ধু কন্যা ভাত খেয়ে বেসিনে হাত ধুচ্ছিলেন। বলা হলো, আপা, মেয়র ফোন করেছে। নেত্রী হাত মুছতে মুছতে ফোনের দিকে হেঁটে আসতে আসতে বললেন, মহিউদ্দিন ভাই তো? না, ঢাকার মেয়র। শুনেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থমকে গিয়ে আপন মনে বলে উঠলেন, বেঈমানটা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, গভীরভাবে কিছু একটা ভাবলেন। মনে হয় ফোন ধরবেন কি ধরবেন না চিন্তা করলেন। তারপর ধীর পায়ে এগিয়ে এলেন, ফোনটা ধরলেন। হ্যালো। না না না, এখানে না, এখানে না, 32-এ আসেন, পবিত্র জায়গায় আসেন, পবিত্র জায়গায় বসেই আলোচনা করি। হ্যাঁ, এখনই আসেন। হ্যাঁ, আপনি না আসা পর্যন্ত আমি আছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টেলিফোনটি রেখে দিয়ে বললেন, চলো চলো, 32-এ যাই, বেঈমানটা আসতেছে, চলো 32 যাই। সবাই মিলে ধানমন্ডি 32 বঙ্গবন্ধু ভবনে যাওয়া হলো। শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের গেটের বাইরে রাস্তায় পায়চারি করতে লাগলেন, আর ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের অপেক্ষা করতে লাগলেন। মিনিট বিশেক পরেই বাংলাদেশের জাতীয় পতাকা লাগানো জিপ গাড়িতে করে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হানিফ 32-এ বঙ্গবন্ধু ভবনের সামনে এসে পৌঁছল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এগিয়ে গিয়ে নিজ হাতে মেয়র হানিফের জিপের দরজা খুললেন আর বলতে লাগলেন, এই যে আগামী দিনের এলজিআরডি মিনিস্টার। এলজিআর মিনিস্টার ছাড়া কি ঢাকার মেয়র চলতে পারে? এলজিআরডি মিনিস্ট্রি তো আপনার, আপনি তো এলজিআরডি মিনিস্টার। এই কথা বলতে বলতে শেখ হাসিনা মেয়র হানিফকে জিপ গাড়ি থেকে নামিয়ে এনে উপস্থিত সকলের সাথে মেয়র হানিফকে দেখিয়ে এই যে আগামী দিনের এলজিআরডি মিনিস্টার বলে পরিচয় করিয়ে দিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুখে এই কথা শুনে মেয়র মোহাম্মদ হানিফ খুশিতে ডগমগ হয়ে বলল, নেত্রী যা বলেন। এখন যে অধ্যায়টি পাঠ করব এর নাম নায়ক, মন্ত্রী ও জনতার মঞ্চ। তারপর মেয়র হানিফকে বঙ্গবন্ধু ভবনের অফিস কক্ষে এনে শেখ হাসিনা বললেন, এই মিষ্টি আনো, মিষ্টি আনো, হানিফ ভাইকে মিষ্টি খাওয়াও। মিষ্টি খেতে খেতে বঙ্গবন্ধু কন্যা বললেন, বঙ্গবন্ধু ছিলেন মহানায়ক, আর আপনি হলেন নায়ক। নায়ক না হলে কি চলে? সারা দেশ জাতি এখন তাকিয়ে আছে নায়কের দিকে, মানে আপনার দিকে। নগরবাসী তাকিয়ে আছে আপনার দিকে। আমি এই পর্যন্ত এনে দিয়েছি, এখন আপনিই ফিনিশিং দেন। এখন আপনার পালা। আপনি নায়ক, আপনার হাতেই সব। আমার হাতে আর কিছু নেই। আমার যা ছিল সব আমি করেছি। আপনি মেয়র, আপনিই নায়ক। এখন আপনি ফিনিশিং গোল করেন। আপনি ছাড়া ফিনিশিং হবে না। আপনার হাতেই ফিনিশিং হবে বলেই খেলা এখনো বাকি আছে। আপনারাই তো বঙ্গবন্ধুকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন। আপনারা যদি সেদিন আমার পিতাকে আশ্রয় না দিতেন, সাহায্য সহযোগিতা না করতেন, তাহলে কি আমার পিতা শেখ মুজিব থেকে জাতির পিতা হতে পারতেন? এই আপনারা ঢাকার মানুষেরা বানিয়েছেন। আজ আমি তার মেয়ে। আমাকে যদি আপনি সাহায্য না করেন, আমি কি করে বড় হব? আমার ভাইয়েরা কেউ বেঁচে নেই। আপনি আমার ভাই, আমি আপনার বোন। আমাকে আপনি সহযোগিতা করেন। আমি কখনোই আপনার কথা ভুলব না। আপনাকে ছাড়া চলবে না। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ বলল, হ্যাঁ নেত্রী, আমাকে 1 মাস সময় দেন, আমি খালেদা জিয়াকে ফেলে দেব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, না না, 1 মাস সময় দেওয়া যাবে না, আপনি 15 দিনের মধ্যেই ফেলে দেন। এই বৈঠকেই ঠিক হলো প্রেস ক্লাবের সামনে স্থায়ী মঞ্চ তৈরি করে এখান থেকেই যতক্ষণ বেগম খালেদা জিয়ার পতন না হয় দিন রাত 24 ঘন্টা স্থায়ীভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার। পরবর্তী সময়ে নাট্যশিল্পী ও টিভির খবর পাঠক রামেন্দু মজুমদার ও নাট্যশিল্পী পীযূষ বন্দ্যোপাধ্যায় এই মঞ্চের নাম দেন জনতার মঞ্চ। প্রেস ক্লাবের সামনের এবং সচিবালয়ের উত্তরের তোপখানা রোডের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, অর্থাৎ পল্টনের মোড় থেকে হাইকোর্ট পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ করে রাস্তার মাঝখানে বিশাল মঞ্চ তৈরি করে প্রতিদিন চলতে থাকলো গান বাজনা, বক্তৃতা, আবৃত্তি ইত্যাদি। এক পর্যায়ে এই মঞ্চে এসে যোগ দিল সচিবালয়ের কিছু সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী। এ সবই চলতে লাগলো ঢাকার মেয়র শেখ হাসিনার ভাষায় নায়ক ও আগামী দিনের এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ হানিফের নেতৃত্বে। এখন যে অধ্যায়টি পাঠ করব এর নাম শেখ হাসিনা জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে
সপ্তম সংসদ একদিনের অধিবেশনে মিলিত হয়ে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান করে সপ্তম সংসদ বিলুপ্ত বা বাতিল ঘোষণা করল এবং আগামী 12 জুন 1996 ইংরেজিতে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এর তারিখ ঘোষণা করল এবং সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো। সাবেক সেনাবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাম এর মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রমের সাথে আলোচনার প্রস্তাব পাঠান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নাট্যশিল্পী লুৎফুন্নাহার লতা ও তার স্বামী অবসরপ্রাপ্ত মেজর নাসির সেনাপ্রধান জেনারেল নাসিমের সাথে শেখ হাসিনার বৈঠকের আয়োজন করে। নাট্যশিল্পী লতা ও তার স্বামী মেজর অবসরপ্রাপ্ত নাসির বনানীর কুলসুম ভিলা 117 বনানী ব্লক ই রোড 4 এর ছায়াঘেরা সিরামিকের 4 তলা ভবনের 3য় তলার বাসায় শেখ হাসিনা এবং সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী 12 জুনের নির্বাচনে সেনাপ্রধান জেনারেল নাসিম এবং তার সৈনিকদের সাহায্য প্রার্থনা করেন। জবাবে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনাকে সার্বিক সাহায্য সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়ে বলেন, আপনি চাইলেই এখন থেকে সেনাবাহিনী আপনার নির্দেশেই চলবে। এর জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, এটা যদি সত্যি হয় তবে ভবিষ্যতে আমিও আপনার নির্দেশেই চলব। এই বৈঠকের পর থেকে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরামর্শ ও নির্দেশেই সেনাবাহিনী পরিচালনা করতে থাকেন। এখন যে অধ্যায়টি পাঠ করব এর নাম নৌকা, দুর্গা দেবীর বাহন। 1996 এর 12 জুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন দিল। আওয়ামী লীগও মনোনয়ন দিল। গোপালগঞ্জের 3টি আসন এবং বাগেরহাটের 2টি আসনের মোট ভোটারের প্রায় 65% ভোটার হিন্দু সম্প্রদায় হওয়ায় স্বাভাবিক কারণেই এই 5টি আসনে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী ছাড়া অন্য কোনো দলের অন্য কোনো মার্কার প্রার্থী নির্বাচনে বিজয়ী হওয়ার কোনোই সম্ভাবনা নেই এবং কোনো কালই বিজয়ী হয়নি এবং হবেও না। 1. মুকসিদপুর ও কাশিয়ানী, 2. গোপালগঞ্জ ও কাশিয়ানী, 3. টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া, 4. মোল্লারহাট ও ফকিরের হাট, 5. বৈঠাঘাটা ও দাকব। এই 5টি আসনে যতদিন পর্যন্ত 65% হিন্দু সম্প্রদায় থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী নৌকা মার্কায় একচেটিয়াভাবে বিজয়ী হতে থাকবে। এই 5টি আসনের প্রার্থীদের এলাকায় কোনো কাজ করতে হয় না। যে কোনো প্রকারেই হোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগের নৌকা মার্কা টিকিট নিলেই সে যে কেউ হোক 75% ভোটে বিজয়ী হবে। এই 5টি আসনকে বলা হয় ভিক্ষার আসন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দয়া করে যাকে এই অঞ্চলের আসন ভিক্ষা দেবেন তিনি এই অঞ্চলের জনপ্রতিনিধি বা জাতীয় সংসদ সদস্য অর্থাৎ এমপি। এই অঞ্চলের লেখাপড়া প্রায় অজানা একজন প্রবীণ বৃদ্ধ হিন্দু লোককে কেন আওয়ামী লীগকে ভোট দেন জানতে চাইলে ওই প্রবীণ বৃদ্ধ হিন্দু লোকটি বলেন, আমরা আওয়ামী লীগ ঠিক বুঝি না, আওয়ামী লীগকে ভোটও দেই না, আমরা ভোট দেই নৌকায় অর্থাৎ নৌকা মার্কায় ভোট দেই। নৌকা মার্কায় কেন ভোট দেন জানতে চাইলে তিনি বলেন, বারে নৌকায় ভোট দেব না, নৌকা যে দেবীর বাহন, মা দুর্গা দেবী এই বাহনে চড়েই স্বর্গ থেকে ধরা এসেছিলেন অসুরকে দমন করার জন্য। আর আমরা যদি মা দুর্গার বাহন নৌকায় ভোট না দেই তাইলে দেবীর বাহনের অমর্যাদা হবে, মা দুর্গা অভিসম্পাদ দেবে। এই জন্য দেখেন না ভোটের সময় আমরা সকলেই গিয়ে মা দুর্গা দেবীকে খুশি করার জন্য মা দুর্গা বলে নৌকা মার্কায় ভোট দিয়ে আসি। একজনও বাদ যায় না, সকলে গিয়ে নৌকা মার্কায় ভোট না দিলে মা দুর্গা অসন্তুষ্ট হবে, আমাদের অমঙ্গল হবে। তাই যত কাম থাকুক যত ঝামেলাই থাকুক কোনো রকমে শুধু ভোট কেন্দ্রে যেতে পারলেই হলো, আমরা সকলেই গিয়া নৌকা মার্কায় ভোট দিয়ে আসব। এখন যে অধ্যায়টি পাঠ করব এর নাম রাজাকারের কাছে আসন বিক্রি।
এই অঞ্চলের 5টি আসনের 3টি আসনে দাঁড়ালেন শেখ হাসিনা স্বয়ং, আর একটি আসনে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম, এবং মোকসেদপুর কাশিয়ানীর অপর আসনটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বহুবার কথা দিয়েছেন, নিজের থেকেই চেঁচে বলে কথা দিয়েছেন। মতিউর রহমান রিন্টুকে নানা ধরনের কাজ দিয়েছে, আর কাজ শেষে প্রতিবারই বলেছেন, তোমাকেই আমি মোকসেদপুর কাশিয়ানীর এমপি বানাবো। মতিউর রহমান রিন্টুর স্ত্রী ময়নাকেও বহুবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, তোমরা আমাদের জন্য যা করলে এবং যা করছো তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, তোমাদের কথা কোনোদিন ভোলা যাবে না। তবে রিন্টুকে আমি মোকসেদপুর কাশিয়ানীর এমপি বানাবো। কিন্তু না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথা রাখলেন না, ওয়াদা রাখলেন না। কথা দিয়েও তিনি কথা রক্ষা করলেন না। ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করলেন, ওয়াদা ভঙ্গ করলেন। যদিও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তৃতায় অসংখ্যবার বেগম জিয়ার উদ্দেশ্যে বলেছেন, ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করেন। শুধু মতিউর রহমান রিন্টু কেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনয়ন দিলেন না সাবেক ছাত্রনেতা, ত্যাগী এবং সৎ নেতা ইসমত কাদির গামা, আবুল হাসান, মুকুল বোস, এদের কাউকেই তিনি মোকসেদপুর কাশিয়ানী থেকে মনোনয়ন দিলেন না। তিনি মনোনয়ন দিলেন এমন একজনকে যার বিরুদ্ধে সশস্ত্র রাজাকারীর অভিযোগ আছে। কথিত আছে, লেফটেন্যান্ট কর্নেল ফারুক 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর যোগ সাজসে সশস্ত্র রাজাকার হয়েছিল। তাদের বাড়িতে রাজাকারের ক্যাম্প বানিয়েছিল এবং ওই অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী নিয়ে অনেক বাড়িঘর জ্বালিয়েছিল। তিনি মানে লেফটেন্যান্ট কর্নেল ফারুক প্রখ্যাত মুসলিম লীগ নেতা সালাম খানের দুঃসম্পর্কের ভাতিজা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি রাজাকারীর অভিযোগে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে কোনো এক সময়ে সম্ভবত 72-73 সালে যশোর থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হন। 25 বছর সেনাবাহিনীতে চাকরি করে জেনারেল এরশাদের সাথে লাইন করে সাপ্লাই করে পোস্টিং নিয়ে প্রচুর টাকা পয়সা কামান। মতিউর রহমান রিন্টু, ইসমত কাদির গামা, আবুল হাসান, মুকুল বোস এরা সকলেই মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধা ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মোকসেদপুর কাশিয়ানী থেকে মনোনয়ন দিলেন 71-এর রাজাকার এলপিআরে আসা লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানকে। কিন্তু কেন? সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় অসৎ পথে উপার্জিত অর্থ থেকে লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 1 কোটি টাকা দেন এবং এই নগদ টাকার বিনিময়ে শেখ হাসিনা মোকসেদপুর কাশিয়ানী আসনটি এলপিআরে যাওয়া লেফটেন্যান্ট কর্নেল রাজাকার ফারুক খানের কাছে বিক্রি করেন। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম হিন্দুরাই আমার বল ভরসা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেদিন আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করলেন, সেদিন তিনি নিজে মোট 4টি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। গোপালগঞ্জের 1টি, বাগেরহাটের 2টি এবং ঢাকার ডেমরা থেকে 1টি। এই মোট 4টি আসন থেকে শেখ হাসিনা নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পরের দিনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার ডেমরা আসন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিলে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে কয়েকজন নেতা জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বলেন, আপনি গোপালগঞ্জ আর বাগেরহাটের 3টি আসন থেকেই দাঁড়ালেন, অথচ ঢাকার 1টি আসন থেকেও নির্বাচনে দাঁড়ালেন না। 5টি আসন থেকে তো আপনি দাঁড়াতে পারেনি। খালেদা জিয়া 5টি আসন থেকে দাঁড়িয়েছে, আপনিও 5টি আসন থেকে দাঁড়ান। আপনি আমাদের নেত্রী, আপনি অন্তত ঢাকার 2টি আসন থেকে নির্বাচনে দাঁড়ান। জবাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন, গোপালগঞ্জে আর বাগেরহাটে তো 70% হিন্দু আছে, ঢাকায় কত % হিন্দু আছে? হিন্দুরা ছাড়াও মুসলমানরা আমাকে ভোট দেন। মুসলমানরা বেঈমান ও অকৃতজ্ঞ, হিন্দুরা ইমানদার এবং কৃতজ্ঞ। আমি হিন্দুদের উপর ভরসা করতে পারি, বিশ্বাস রাখতে পারি, কিন্তু মুসলমানদের বিশ্বাস করা যায় না, ভরসা করা যায় না। এই জন্যই তো আমি 70% হিন্দুদের অঞ্চল গোপালগঞ্জ আর বাগেরহাট থেকে 3টি আসনে দাঁড়িয়েছি, কিন্তু ঢাকা থেকে 1টি আসনেও দাঁড়াইনি। যাও ডেমরা থেকে দাঁড়িয়েছিলাম, খোঁজ খবর করে নিয়ে দেখলাম ডেমরায় তেমন হিন্দু নেই, তাই প্রত্যাহার করে নিয়েছি। ঢাকার মেয়র হানিফ বললেন, এটা আপনার ভুল ধারণা, মুসলমানরা ভোট না দিলে আপনার অন্যান্য প্রার্থীরা জিতে কিভাবে? বঙ্গবন্ধু কন্যা বললেন, মূলত হিন্দুদের ব্যাংক ভোটটা পুরোটা পায়, বাকি আত্মীয় স্বজন নিজস্ব লোক লক্কর দিয়ে গুতিয়ে কাটিয়ে কোনো রকমে বেরিয়ে আসে।
হিন্দুরা না থাকলে আমি, আমার দল একটি আসনেও জিততে পারতাম না। হিন্দুরা যাতে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারে, এই জন্যই তো আমি এত আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করেছি। হিন্দুরাই আমার বল, হিন্দুরাই আমার ভরসা। নির্বাচনী প্রচারের কাজ দ্রুত এগিয়ে চলছে। সারা দেশ পোস্টার, প্লেকার্ড, ফেস্টুন, ব্যানার এবং দেয়াল লিখনে ছেয়ে গেছে। কোথাও এতটুকু খালি জায়গা নেই। প্রতিদিন রাতে চলছে মিটিং আর মিছিল। এবারে যে অধ্যায়টি পাঠ করব তা হল সৈন্য নামানোর নির্দেশ দিয়ে চম্পট। 1996 সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নাট্যশিল্পী লুৎফুর নাহার লতার মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে সংবাদ পাঠালেন যে 25 মার্চ 95 সপ্তম পার্লামেন্ট 24 ঘন্টার বেশি বিরতিহীন অধিবেশনে সংবিধানে যে সংশোধনী আনা হয়েছে তাতে রাষ্ট্রপতির হাতে সেনাবাহিনীর সকল কর্তৃত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ সংশোধিত সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর সকল কর্তৃত্ব বিএনপির বর্তমান রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমের কাছে সেনাবাহিনীর কোনো কর্তৃত্বই নেই। এই সংবাদ শোনার পর শেখ হাসিনা বলেন, ও এই জন্যই খালেদা জিয়া দিন রাত পার্লামেন্টে বসেছিল। খালেদা জিয়া 24 ঘন্টারও বেশি সময় ধরে সংসদ অধিবেশনে বসে থেকেই এই কুকীর্তিই করেছে। আমি তো বুঝিনি, আগে চিন্তা করিনি। এরপর বঙ্গবন্ধু কন্যা হাসিনা উত্তেজিত হয়ে বলেন, কিসের সংবিধান, কিসের সংশোধনী? আমি যা বলবো জেনারেল নাসিমকে তাই করতে হবে। জেনারেল নাসিম আমাকে কথা দিয়েছে, আমি যা বলবো, আমি যে নির্দেশ দেব নাসিম সেভাবেই সেনাবাহিনী চালাবে। লতা, তুমি যাও, সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বলো আমি যেভাবে বলবো, যা বলবো সে যেন সেভাবেই তা করে। বাকি সব দায় দায়িত্ব আমার, আমিই বুঝব। সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর পুরো কর্তৃত্ব ও দায় দায়িত্ব রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের। কিন্তু সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম বীর বিক্রম প্রতিদিন প্রতি মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী পরিচালনা করতে লাগলেন। দ্বৈত নির্দেশনার কারণে ভেতরে ভেতরে সেনাবাহিনীতে সংকট সৃষ্টি হল। রাষ্ট্রপতি রহমান বিশ্বাস সেনা কর্মকর্তাদের কোনো নির্দেশ দিলে সেনাপ্রধান জেনারেল নাসিম শেখ হাসিনার নির্দেশে তার বিপরীত নির্দেশ দিতে লাগলেন। এমনকি রাষ্ট্রপতি কোনো সেনা কর্মকর্তাকে বদলি নির্দেশ দিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে তার বিপরীত নির্দেশ দিতে লাগলেন। এমনকি রাষ্ট্রপতি কোনো সেনা কর্মকর্তাকে বদলির নির্দেশ দিলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নির্দেশে জেনারেল নাসিম পাল্টা বদলির নির্দেশ দিতে শুরু করলেন। সেনাবাহিনীর ভেতরকার সংকট আরো ঘনীভূত হয়ে সংঘাতের দিকে যেতে লাগে। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস 18 মে 1996 বগুড়া সেনানিবাসে জিওসি মেজর জেনারেল গোলাম হেলাল মোর্শেদ খান, বিবিপিএসসি এবং বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার মিরন হামিদুর রহমানকে অকালীন অবসর দান করেন। পাল্টা ব্যবস্থা হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 4 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসর দেওয়ার নির্দেশ দিলে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম, মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল মতিন, মেজর জেনারেল সুবেদ আলী ভুইয়া, ব্রিগেডিয়ার আব্দুর রহিম ও কর্নেল আব্দুল সালাম এই 4 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসরের নির্দেশ দেন। ফলে সংঘাত চরম আকার ধারণ করে সশস্ত্র বাহিনী চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে চলে গেল। সাংবিধানিকভাবে সেনাবাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধিকারী রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে অবসর দানের সিদ্ধান্ত নিলে 19 মে 1996 শেখ হাসিনা জেনারেল নাসিমকে তার সমর্থনে সারা দেশ থেকে ঢাকায় সেনাবাহিনী মার্চ করানোর নির্দেশ দেওয়ার জন্য তাকে জানান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই নির্দেশ পাওয়ার পর সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম 19 মে দিবাগত রাত 2টার পর ঢাকার বাইরের সমস্ত সেনা ইউনিটকে তার সমর্থনে ঢাকায় মার্চ করার নির্দেশ দেন। এর কয়েক ঘন্টা পরে 20 মে সকাল 8টায় বেসরকারি বিমান এরো ব্যাঙ্গলে করে শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে অবহিত না করে চুপিসারে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশ পেয়ে বগুড়া, রংপুর, যশোর, ময়মনসিংহ প্রভৃতি ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী ঢাকার দিকে রওনা হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশে এবং সমর্থনে ঢাকার বাইরে থেকে আসা সৈনিকদের মূল নেতৃত্ব দেন ময়মনসিংহ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জিল্লুর রহমান এবং বগুড়া ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার শফি মেহবুব।
এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বরখাস্ত করে সিজিএস মেজর জেনারেল মাহবুবুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে নতুন সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেন। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম তার বরখাস্তের আদেশ এবং নতুন সেনাবাহিনী প্রধান পদে জেনারেল মাহবুবুর রহমানের নিয়োগ প্রত্যাখ্যান করে নিজেকেই সেনাবাহিনী প্রধান দাবি করতে থাকেন এবং পরবর্তী নির্দেশের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে বারবার যোগাযোগের ব্যর্থ চেষ্টা করতে থাকেন। ওদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের বর্তমান এমপি ও শেখ পরিবারের ব্যবসায়িক পার্টনার ডক্টর ইকবালের অ্যারোব্যাঙ্গলে করে কক্সবাজার পৌঁছে কক্সবাজারের আপার সার্কিট হাউসে বসে সাগরের বানে তাকিয়ে সাগরের ঢেউ দেখছেন আর চা খাওয়ার সাথে মাঝে মাঝে একটু করে ফেন্সিডিল খাচ্ছেন। এবারে যে অধ্যায়টি পাঠ করব এর নাম ফেন্সিডিল কাহিনী। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্য আগে কখনো ফেন্সিডিল খেতেন না। 1991 সালে নির্বাচনে হেরে যেয়ে বিরোধী নেত্রী হিসেবে 29 নম্বর মিন্টু রোডের সরকারি বাসায় ওঠার পর থেকেই সর্দি কাশি লেগেই থাকত, ঘুম হতো না, নাক দিয়ে সবসময় পানি ঝরত, মাথা ব্যথা করত, টেনশনে ঘুম হতো না। বিশেষ করে বক্তৃতা দেওয়ার সময় গলা ভেঙে যেত। বক্তৃতা দেওয়ার সময় গলা বসে যাওয়া ছিল সবচেয়ে বড় অসুবিধা। ডক্টর এস এ মালেক অনেক হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছেন। ডক্টর এস এ মালেকের কাছ থেকে শত শত শিশি হোমিওপ্যাথি ওষুধ খেয়েও কোনো ফল হচ্ছিল না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো হচ্ছিলেন না। ডক্টর মালেক এই সকল ঔষধের জন্য কোনো পয়সা নিতেন না। যদি পয়সা নিতেন তাহলে নিশ্চিত বলা হতো পয়সা নেওয়ার জন্যই ডক্টর মালেক অযথা নেত্রীকে ওইসব ঔষধ খাওয়াচ্ছেন। ডক্টর মালেকের হোমিওপ্যাথি ঔষধের সাথে চলত তুলসী পাতার রস, জ্যৈষ্ঠ মধু, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে একদিন ডক্টর এস এ মালেক এক বোতল ভারতীয় ফেন্সিডিল নিয়ে এলেন এবং বঙ্গবন্ধু কন্যাকে বললেন, নেত্রী 2 চামচ করে দিনে 3 বার এই ওষুধ খান, দেখবেন সর্দি চলে যাবে, খুশখুশি কাশ চলে যাবে, গলা ভাঙবে না, মাথা ধরা চলে যাবে, রাতেই ভালো ঘুম হবে। একজন বলল, হায় হায়, এটা তো ফেন্সিডিল, আপা এটা খেয়ে মানুষ নেশা করে, মালেক ভাই এটা আপনি কি আনলেন? ডক্টর এস এ মালেক বললেন, রাখো তোমার কথাবার্তা, নেত্রী এই ওষুধ আমাদের দেশেই ছিল, আমরা কত প্রেসক্রাইব করেছি, এটা খুবই কার্যকরী এবং ভালো ওষুধ। এরশাদ আমলে শুধু শুধু এই ওষুধটা ব্যান্ড করেছে। নেত্রী আপনি খেয়ে দেখেন, যদি আপনার অসুবিধা দূর না হয়েছে তবে আমাকে বলবেন। এটা 1992 সালের প্রথম দিকের কথা। এরপর থেকেই 2 চামচ করে দিনে 3 বার, আর যেদিন মিটিং থাকে, জনসভা থাকে, বক্তৃতা থাকে, সেদিন 5 থেকে 6 চামচ করে দিনে 3-4 বার, এমনকি চায়ের লিকারের সাথে মিশিয়ে জনসভার মঞ্চে নিয়ে গলা ঠিক রাখার জন্য বক্তৃতার আগ মুহূর্তে পর্যন্ত। লম্বা বক্তৃতা হলে বক্তৃতার মাঝেও শেখ হাসিনা ফেন্সিডিল খেতে লাগলেন। এভাবে 2 থেকে 3 বছর নেত্রী নিয়মিত প্রতিদিন ফেন্সিডিল খেলেন। পরবর্তী পর্যায়ে তিনি আর ফেন্সিডিল ছাড়তে পারলেন না। যখনই তিনি ফেন্সিডিল ছেড়েছেন তখনই পুরানা সেই রোগ ব্যাধি, সর্দি, গলা খুশখুশি, বক্তৃতার সময় গলা ভেঙে যাওয়া, ঘুম না হওয়া ইত্যাদি আবার পেয়ে বসে। তাই ডাক্তার এস এ মালেক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়মিত ফেন্সিডিল দিতে থাকলেন আর নেত্রীও খেতে থাকলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোযোগ আকর্ষণ করার জন্য জিজ্ঞেস করা হলো, আপা ঢাকার খবর কি? নেত্রী কাব্যিক সুরে বললেন, কেউ কারো নাই ছাড়ে সমানে সমান। তারপর বললেন, দিয়ে এসেছি লাগিয়ে, যা হয় হোক। আজ নেত্রীর অনেকগুলো পথসভা আছে। পথসভা মানে রাস্তার ধারে জনসভা। নেত্রীর আজ অনেক বক্তৃতা করতে হবে, গলা গরম রাখতে হবে। গলা বসে গেলে বা ভেঙে গেলে বক্তৃতা চলবে না। আবার ওদিকে ঢাকার পরিস্থিতি গরম, তাই আজ একটু বেশি ফেন্সিডিল খেতে হচ্ছে। বেলা 11টায় কক্সবাজারের জনসভা শুরু হল। এর মধ্যে ঢাকার পরিস্থিতির গুরুতর অবনতি ঘটার সংবাদ এলো। রাষ্ট্রপতি এবং জেনারেল নাসিমের এই সংঘাতে ঢাকা ক্যান্টনমেন্ট কার নিয়ন্ত্রণে এটা বোঝা যাচ্ছে না। তবে সাভার ও গাজীপুর ক্যান্টনমেন্ট যে রাষ্ট্রপতির পক্ষে এটা বোঝা গেল এই কারণে যে জেনারেল নাসিমের নির্দেশে ঢাকা অভিমুখে আসা যশোর, রংপুর, বগুড়া এবং ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সৈনিকদের প্রতিরোধ করার জন্য 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমামুজ্জামানের নির্দেশে সাভার ক্যান্টনমেন্টের সৈনিকেরা আরিচা ঘাটে অবস্থান নেয়।
এবং ফেরি চলাচল বন্ধ করে দেয় ও নদী পার হওয়ার অপেক্ষায় থাকা দৌলতিয়া এবং নগরবাড়ি ঘাটের সৈনিকদের নদী পার হওয়ার চেষ্টা করলে ডুবিয়ে দেওয়া হবে বলে ওয়্যারলেসের মাধ্যমে হুঁশিয়ার করে দেয়। এদিকে ময়মনসিংহ থেকে আসা সৈনিকদের রাস্তায় ব্যারিকেড দিয়ে গাজীপুরের সৈনিকরা আটকিয়ে দেয়। কুমিল্লার ময়নামতি, চিটাগাং, বান্দরবান প্রভৃতি ক্যান্টনমেন্টের অবস্থা বোঝা যায় না। শেখ হাসিনা ইতোমধ্যে 7টি পথসভায় বক্তৃতা করেছেন। ঢাকা থেকে খবর এলো ঢাকার রাস্তায় ট্যাঙ্ক নেমেছে, কিন্তু কার পক্ষে নেমেছে, অর্থাৎ লড়াইয়ে কে জিতেছে, জেনারেল নাসিব না রাষ্ট্রপতি, এটা কিছুতেই নিশ্চিত হওয়া গেল না। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পথসভার কর্মসূচি বাতিল করে দেন এবং কোথায় পালাবেন সেই চিন্তায় ও চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন। কেউ বলেন টেকনাফে, কেউ বলেন বান্দরবানে, কেউ বলেন চিটাগাঙে। আওয়ামী লীগের বান্দরবানের বর্তমান এমপি বীর বাহাদুর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বান্দরবানে নিয়ে যেতে থাকলে প্রতিমধ্যে চিটাগাং সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন, বর্তমানে শেখ হাসিনার শ্রমমন্ত্রী মান্নান, বিমানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শেখ হাসিনা সহ সকলকে চিটাগাং সার্কিট হাউসে নিয়ে তোলেন। চিটাগাং সার্কিট হাউসের ভিভিআই রুমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মেয়র মহিউদ্দিন, চিটাগাং আওয়ামী লীগ সভাপতি বর্তমান শ্রমমন্ত্রী মান্নান, কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, কেন্দ্রীয় নেতা ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন সহ কয়েকজন বসে টেলিভিশন দেখছেন। দেশের এই সংকট মুহূর্তে করণীয় কি সে বিষয়ে জননেত্রী শেখ হাসিনা বেমালুম নিশ্চুপ। টেলিভিশন দেখা ছাড়া এই সংকটময় মুহূর্তে আর যেন কোনো কাজ নেই। শুধু ঢাকায় একটা ফোন করে শেখ হাসিনা রেহানাকে বাসা ছেড়ে অন্য জায়গায় থাকার কথা বলেই নিশ্চুপ, নির্বিকার। অ্যাডভোকেট সাহারা খাতুন জিজ্ঞেস করল, নেত্রী, আমাদের করণীয় কি? নেত্রী উত্তরে আমতা আমতা করলেন। ঢাকা থেকে আসা নেত্রীর সফর সঙ্গী মোটরসাইকেল আরোহী বলল, আমাদের এখন উচিত জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা। অ্যাডভোকেট সাহারা খাতুন জানতে চাইলেন, কি জন্য জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা উচিত? এই জন্য মিছিল বের করা উচিত, জেনারেল নাসিম বিএনপি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের প্রতিপক্ষ, মানে বিএনপির প্রতিপক্ষ। জেনারেল নাসিমকে সেনাবাহিনী প্রধান করে রাখতে পারলে সেনাবাহিনীতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, আর জেনারেল নাসিমের পতন ঘটলে বিএনপির রাষ্ট্রপতি রহমান বিশ্বাসের সেনাবাহিনীর উপর একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। ফলে আগামী 12ই জুনের নির্বাচনে এর প্রভাব পড়বে। ঠিক আছে, নাসিমের পক্ষে মিছিল বের করেন বলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেডরুমে ঢুকে পড়লেন। চিটাগাংয়ের মেয়র মহিউদ্দিন, সভাপতি মান্নান মিছিল বের করতে অস্বীকৃতি প্রকাশ করলে, তাদের মিছিল বের করার জন্য চাপাচাপি করলে তারা বলেন, এখন কোথায় লোকজন পাবো? মিছিলের স্লোগান কি হবে? ঢাকা থেকে আগত নেত্রীর সফর সঙ্গী মোটরসাইকেল আরোহী বলল, যে কোনো কিছুর বিনিময়েই মিছিল করতে হবে, নইলে 12ই জুনের নির্বাচনে আবার ক্ষমতায় যেতে চান। জেনারেল নাসিম যদি নাও ডেকে, নাসিমের যদি পতনও হয়, তথাপি মিছিল বের করে প্রোটেস্ট বজায় রাখতে হবে। আপনারা মিছিল বের করেন, মিছিলে স্লোগান দেবেন, জেনারেল নাসিম জিন্দাবাদ, রহমান বিশ্বাস নিপাত যাক। এই পর্যায়ে মহিউদ্দিন আর মান্নান বাইরে যেয়ে কয়েকজন লোকের একটা মিছিল বের করে সার্কিট হাউসের চারপাশে ঘুরল। টেলিভিশনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের ভাষণ শুরু হল। শেখ হাসিনা ভাষণ শুনে বলেন, তত্ত্বাবধায়ক সরকার কোথায়? হাবিবুর রহমান কোথায়? খালেদা জিয়া 24 ঘন্টা সংসদে বসে থেকে এমনভাবে সংবিধান সংশোধন করেছে যে ক্ষমতা আসলে ওদের হাতেই রয়ে গেছে, আমরা তার কিছুই বুঝিনি। শেখ হাসিনা আবার বেডরুমে চলে গেলেন। ঢাকা থেকে আগত সফর সঙ্গী মোটরসাইকেল আরোহী ঢাকায় ফোন করে তার স্ত্রীকে বলল, তুমি যাও আওয়ামী লীগ অফিসে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায়, যে বলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্দেশ দিয়েছে মিছিল বের করতে এবং মিছিলে স্লোগান দেবে, জেনারেল নাসিম জিন্দাবাদ, রহমান বিশ্বাস নিপাত যাক। হঠাৎ বেডরুমের রিসিভার থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলে উঠলেন, এই এই এই, তারপর চুপ, আর কিছুই বললেন না। অর্থাৎ নেত্রী বেডরুমের রিসিভার তুলে এতক্ষণ কথাগুলো আরিফেতে শুনেছিলেন। টেলিভিশনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমানের বক্তৃতা নেত্রী শুনলেন এবং আবার বেডরুমে চলে গেলেন। বেডরুমে গিয়ে নজিব ও বাহাউদ্দিন নাসিম বঙ্গবন্ধু কন্যাকে সার্কিট হাউস ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে পরামর্শ দিলে তিনি বলেন, আমি কোথায় যাব, তার চেয়ে দেখো কি হয়। বলেই শেখ হাসিনা পুরো আধা বোতল ফেন্সিডিল খেয়ে শুয়ে পড়লেন।
মাঝরাতে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে জেনারেল নাসিম এ লড়াইয়ে পরাজিত। সকালবেলা জননেত্রী শেখ হাসিনা বলেন, নাসিম পরাজিত হয়েছে, ভালো হয়েছে। ওকে আমি ফেব্রুয়ারি মাসে ক্ষমতা নিতে বলেছিলাম, ও তখন ডার্ট দেখিয়েছে, পরাজিত হয়েছে, ঠিক হয়েছে। সকাল 9টার ফ্লাইটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরলেন। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বরখাস্ত ও গ্রেপ্তার হলেন। এরপর থেকে আর কোনোদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জেনারেল নাসিমের নাম বিন্দু বিসর্গও উচ্চারণ করলেন না। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম আবু হেনার আগমন। 12 জুন 1996 নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল। নর নারী নির্বিশেষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাসতে হাসতে ভোট কেন্দ্রে গেল, হাসতে হাসতে নিজেদের ভোট দিল, আবার হাসতে হাসতেই ঘরে ফিরে এলো। সন্ধ্যার পর বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী ফলাফল ঘোষণা শুরু হলো। প্রথম দিকে দেখা যায় আওয়ামী লীগ বেশ এগিয়ে রয়েছে। রাত 10টার পর আবার দেখা যায় বিএনপি বেশ এগিয়ে রয়েছে। প্রথম দিকের ঘোষিত নির্বাচনী ফলাফলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ উপস্থিত সকলেই বেশ পুলকিত হতে থাকেন, কিন্তু রাত 10টার পরের ঘোষিত ফলাফলে সকলেই চিন্তিত হয়ে পড়েন। রাত প্রায় 12টার দিকে শেখ হাসিনা তার উপর হামলা হতে পারে এই কথা বলে তার বাসায় উপস্থিত সকলকে চলে যেতে বলেন। বাইরের সকলে চলে যাওয়ার ফলে শেখ হাসিনার ধানমন্ডির 54 নম্বর বাসাটি নীরব হয়ে যায়। রাত 1টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা অন্য একজনকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসেন এবং প্রায় 1 ঘন্টা একান্ত গোপন বৈঠক শেষে চলে যান। এরপর যে অধ্যায়টি পড়ব এর নাম ঐকমত্যের সরকার। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেল অন্যান্য দলের চেয়ে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সিট পেয়েছে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা হিসেব করে দেখলেন বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং জাসদের আসম রব যদি একত্রিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের চাইতে 1টি সিট বেশি হয়ে যায়, অর্থাৎ আওয়ামী লীগের 1টি সিট কম হয়। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি, জাতীয় পার্টি আর জাসদের আসম রব এই জোট বা সম্মিলিত দলগুলো সরকার গঠন করতে পারে এবং সংসদের সংক্ষিপ্ত 30টি মহিলা সিট অনায়াসে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই হিসেব নিকেশের পর শুধু বলতে থাকেন, আবু হেনা আমার সাথে ছলনা করল, প্রতারণা করল, কথা রাখল না, কথা মতো কাজ করল না। এরপর 15 জুন সন্ধ্যাবেলায় শেখ হাসিনা জাসদ নেতা এবং জাসদের একমাত্র নির্বাচিত সংসদ সদস্য আসম রবকে নিয়ে যে কোনো প্রকারে ছলে বলে কৌশলে তার বাসায় নিয়ে আসার নির্দেশ দেন। স্বৈরাচারী এরশাদের 1988 সালের পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা সম্মিলিত ওয়াচডগ আসম রবকে এই সংবাদ দিলে মনে হলো তিনি এমন একটি সংবাদের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছিলেন। শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছেন বলার সঙ্গে সঙ্গে আসম রব এমপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে ছুটে চলে আসেন। 2য় তলার ভিভিআইপি রুমে আসম রব এমপিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বসতে দিলেন, মিষ্টি খাওয়ালেন। তারপর বললেন, রব ভাই, আপনারাই দেশ স্বাধীন করেছেন, বাংলাদেশ বানিয়েছেন, আপনারাই তো আমার পিতাকে শেখ মুজিব থেকেই বঙ্গবন্ধু বানিয়েছেন, সারা বিশ্বে পরিচিতি দিয়েছেন। এই সবের মূলে ব্যক্তিগতভাবে আপনার অবদানই রয়েছে সবচাইতে বেশি। আসম রব বলেন, আপনি তো তখন রাজনীতিতে ছিলেন না, কাজে আপনি জানেন না। আমরা কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করতে চাইনি, আর আমি ব্যক্তিগতভাবে তো কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করিনি। বঙ্গবন্ধুর চারপাশে যারা ছিল এবং আমার সাথের গুটি কয়েক, এরা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিয়েছিল। আসলে বঙ্গবন্ধুই আমাদের প্রকৃত নেতা ছিলেন, আমরাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক ছিলাম। বঙ্গবন্ধু কন্যা বললেন, হ্যাঁ রব ভাই, আপনারাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক, তাই তো আমি আপনাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করতে চাই। আমরা সকলে মিলে সরকার গঠন করে দেশ চালাতে চাই। আসম রব বললেন, মনের দিক থেকে তো অনেক আগেই আমি আপনার নেতৃত্বে দেশ পরিচালনার প্রস্তুতি নিয়ে আছি এবং এতদিন তো কেবল আপনার ডাকের অপেক্ষায় ছিলাম। বঙ্গবন্ধু কন্যা বললেন, আমাকে বিশ্বাস করুন, আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না। আসম রব বললেন, আপনাকে বিশ্বাস করার ব্যাপারে আমার কোনো ঘাটতি নেই, আপনি বঙ্গবন্ধু কন্যা,
আপনাকে কি অবিশ্বাস করা যায়? উপস্থিত নজিব আহমেদ, বাহাউদ্দিন নাসিম, নকিব আহমেদ মানু, কানিজ আহমেদ, রামমোহন দাস, মৃণাল কান্তি দাস, আনাম, সেন্টুদের দিকে তাকিয়ে আসম রব বললেন, আমি নেত্রীর সঙ্গে একটু একা কথা বলতে চাই। বঙ্গবন্ধু কন্যা উপস্থিত সকলকে বললেন, তোমরা এখন বাইরে যাও। সবাই বাইরে চলে আসলো। শেখ হাসিনা আর জাসদ নেতা আসম রব ভিতরে একান্তে কথা বলছেন। মিনিট 5 পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কলম এবং 2টি কাগজ চাইলেন। একটি কলম এবং 2টি কাগজ ভেতরে দেওয়া হলো। বাইরে থেকেই বোঝা গেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং জাসদ নেতা আসম রব নিজেদের মধ্যে একটি লিখিত চুক্তিনামা করলেন। মিনিট 15 পরে আসম রব চলে গেলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা করলেন, আসম রবকে ম্যানেজ করা গেছে, এবার হয়তো সরকার গঠন করতে পারব। পরের দিন সকালে রামমোহন দাস একটি হিসেব নিয়ে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বোঝালেন যে বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, জাসদ, রব এবং একমাত্র স্বতন্ত্র এমপি কুষ্টিয়ার মকবুল হোসেনও যদি একজোটভুক্ত হয় তাহলেও আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে, কারণ একাধিক আসন থেকে বিজয়ী সংসদ সদস্যদের সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার পূর্বে একটি মাত্র আসন বা সিট রেখে বাকি আসন বা সিট ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দেওয়া সেই আসন বা সিট শূন্য ঘোষিত হবে। অর্থাৎ এক ব্যক্তি যতগুলো আসন বা সিট থেকেই বিজয়ী হোক না কেন, এক ব্যক্তিকে একজন এমপি হতে হবে এবং একজন এমপি হিসেবেই ধরা হবে। সেদিক থেকে বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত এবং স্বতন্ত্র জোটের আসন বা সিট ছাড়তে হবে 11টি, আওয়ামী লীগের 4টি। শপথ নেওয়ার পূর্বে ছেড়ে দেওয়া আসন বাদ দিয়ে হিসেব করলে দেখা যায় আওয়ামী লীগের একারই উল্লিখিত জোটের চাইতে একটি আসন বেশি থাকে। জননেত্রী শেখ হাসিনা এই হিসেব বোঝার পর বলে ওঠেন, ওরে হারামজাদা, আগে কই ছিলি, এখন সব শেষ, এখন সব শেষ। রব ভাউতাবাজি দিয়ে আমার কাছ থেকে লিখিত নিয়ে গেছে, এখন আর তা পাল্টানো যাবে না। হারামজাদা, আগে কি করলি, এখন কি করি? রবের কাছে আমার লিখিত আছে। এই হলো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐকমত্যের সরকারের প্রকৃত উৎপত্তি এবং জাসদ নেতা আসম রব মন্ত্রী। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম রওশন এরশাদের পা ধরা। 19 জুন 1996 সন্ধ্যা 7টায় সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে তার ধানমন্ডিস্থ 5 নম্বর বাড়িতে দেখা করলেন। দ্বিতীয় তলায় ভিভিআইপি রুমে মুখোমুখি সোফায় বসেছেন শেখ হাসিনা আর সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ। দুজনের মাঝে 5 ফিটের মতো দূরত্ব। রওশন এরশাদ বললেন, আপা, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি জাতীয় পার্টি থেকে জিনাত মোশাররফকে মহিলা এমপি বানাবেন না। শেখ হাসিনা বললেন, এটা আপনাদের ব্যাপার, আপনারা যাকে দেবেন আমি তাকেই মহিলা এমপি বানাবো। রওশন এরশাদ বললেন, আপা, আপনি আমার বোন, আপনিও মহিলা, আপনারও স্বামী আছে, আপনি বোন হিসেবে আমার প্রতি দয়া করেন, সবই আপনার হাতে। আপনি দয়া করেই আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে সাহায্য করুন। ওই চরিত্রভ্রষ্টা নষ্টা জিনাত মোশাররফকে দয়া করে আপনি মহিলা এমপি বানাবেন না। প্রয়োজনে আপনি জাতীয় পার্টি থেকে একটাও মহিলা এমপি বানাবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, না না, আমি জাতীয় পার্টিকে 2টি এবং জামাতকে 1টি মহিলা এমপি দেব। রওশন এরশাদ বললেন, তাহলে আর যাই হোক, জিনাতকে এমপি করবেন না। শেখ হাসিনা বললেন, বললাম তো, এটা আপনাদের ব্যাপার। রওশন এরশাদ সোফা থেকে উঠে সোজা শেখ হাসিনার পা জড়িয়ে বললেন, আপা, আপনি আমার বোন, আপনি দয়া করে আমাকে এই মুসিবতে ফেলবেন না, আপনি দয়া করে আমার স্বামীকে উদ্ধার করুন। শেখ হাসিনা বললেন, আরে কি করছেন, ঠিক আছে, পা ছাড়ুন, আমি দেখব। রওশন এরশাদ বললেন, আপা, আপনি কথা দেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, ঠিক আছে, জিনাতকে এমপি বানাবো না। অতঃপর রওশন এরশাদ ভিভিআইপি রুমের পশ্চিম পার্শ্বের দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ির ধারে যেতে না যেতেই ভিভিআইপি রুমের উত্তর দিকের দরজা দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেরিয়ে ডাইনিং রুমে এসে নাচতে লাগলেন আর বলতে লাগলেন, কাউরে ছাড়ুম না, লাগাইয়া দিম, কাউরে ছাড়ুম না, জিনাত মোশাররফকে এমপি বানাবই। এবার যে অধ্যায়টি পাঠ করব
এর নাম হানিফ এলজিআরডি মন্ত্রী। আগামী 23শে জুন 1996 সন্ধ্যা 7টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে বঙ্গবন্ধু কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সবাই খুব ব্যস্ত। যারা মন্ত্রী হবেন বলে আশা করছেন তারা সকলেই প্রচণ্ড টেনশনে আছেন। ঘন ঘন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসা যাওয়া করছেন। মনে মনে ভাবছেন, আমি তো মন্ত্রী হব, আমাকে মন্ত্রিসভা থেকে বাদ দেয় কিভাবে? তবুও বলা তো যায় না যে এক আধাজন মন্ত্রিসভা থেকে বাদ পড়বে, আমার নাম আবার ওই বাদ যাওয়া তালিকায় নেই তো। না, এ কি করে হয়? আমাকে মন্ত্রী না বানিয়ে পারেন না। আমি মন্ত্রিত্ব পাবো, তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবো এটা ভাববার বিষয়। ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের লোক, বাসার লোক, বিশেষ করে আত্মীয় স্বজনদের কাছে ধর্ণা দেওয়া, জোর তদবির চলছে। এদের মধ্যে একজনই শুধু তদবির করছেন না, ধর্ণা দিচ্ছেন না। কারণ তিনি তো একেবারেই নিশ্চিত তিনি মন্ত্রী হচ্ছেনই। শুধু মন্ত্রিত্বই নিশ্চিত নয়, মন্ত্রণালয়ও নিশ্চিত, এবং সেই মন্ত্রণালয়টা হলো এলজিআরডি মন্ত্রণালয়। এই সৌভাগ্যবান ব্যক্তিটি আর কেউ নন, তিনি হচ্ছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ। মেয়র মোহাম্মদ হানিফ এলজিআরডি মন্ত্রী তো হয়েই আছেন, এটা তিনি একেবারেই নিশ্চিত। তার শুধু শপথ নেওয়াটা বাকি। আগামী 23শে জুন শপথ অনুষ্ঠানটাও হয়ে যাবে। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের এলজিআরডি মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের এই নিশ্চয়তার কারণ গত 17 ফেব্রুয়ারি 1996 ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু কন্যা, আজকের ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো মেয়র হানিফকে এলজিআরডি মন্ত্রী বানিয়েই রেখেছেন, এবং মেয়র হানিফকে এলজিআরডি মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণাও 17 ফেব্রুয়ারি 1996 দিয়েছেন। কাজী মেয়র মোহাম্মদ হানিফ নো চিন্তা ডো ফুর্তিতেই আছেন। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম সবার মুখ কালো। আজ 23শে জুন 1996 সাল সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার কক্ষে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নেবেন। ধানমন্ডিস্থ 54 নং বাড়িতে শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া বাকি সবার মুখ কালো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পিতার ফুফাতো ভাইদের ছেলেরা নজিব আহমেদ নজিব, নকিব আহমেদ মান্নু, কানিজ আহমেদ, এদের সবার মুখ কালো। এমন কালো যেন কালবৈশাখীর কালো মেঘ এদের মুখে ভর করেছে। এদের আরেক চাচাতো ভাই বাহাউদ্দিন নাসিম, সে তো ভোর হওয়ার আগেই শেখ হাসিনার বাসা ছেড়ে চলে গেছে। বাড়ির চাকর বাকর, পিয়ন, গাড়ির ড্রাইভার, বাবুর্চি, এমনকি যারা দীর্ঘ 16-17 বছর শেখ হাসিনার সাথে থাকতে থাকতে শেখ হাসিনার আত্মীয়ের মতো হয়ে গেছে, শেখ হাসিনার পরিবারের সদস্য হয়ে গেছে, তাদের চোখেও জল, তাদের মুখও ভীষণ মলিন, ভীষণ কালো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিছুক্ষণ পরপর শুধু বলছেন, সবাই এমন শুরু করেছে যেন আমি মরে যাচ্ছি। আর ঘণ্টাখানেক পরেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবে, অথচ তার বাড়িতে নেমে এসেছে ভীষণ গাঢ় শোকের ছায়া। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেই যাচ্ছেন, হ্যাঁ, আমি কি মরে যাচ্ছি যে সবাই শোক শুরু করেছে? শেখ হাসিনার আত্মীয় সহ 2-3 জনকে এই শোকের কারণ কি জিজ্ঞেস করলে তারা বলেন, বোঝেন না, উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন, ওনার আখের তো গুছিয়েই নিলেন, আমাদের কি হবে? এখন তো উনি আমাদের খোঁজও নেবেন না। আমরা যে এত বছর এত কষ্ট করলাম তা মনেও রাখবেন না। বলা হলো, না, প্রধানমন্ত্রী হয়ে ভুলে যাবেন কেন, মনে রাখবেন না কেন? নিশ্চয়ই মনে রাখবেন। ওরা জবাবে বলল, এখনো বোঝেন নাই তো কি রকম বেঈমান, বুঝবেন। সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার কক্ষে প্রবেশ করা হলো। আওয়ামী লীগের সমস্ত এমপিরা এসেছেন, বিচারপতিগণ এসেছেন, 3 বাহিনী প্রধান এসেছেন, প্রশাসনের কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিগণ সবাই এসেছেন। নতুন পায়জামা পাঞ্জাবি আর মুজিব কোট পরে এসেছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ। তিনি সাধারণত মুজিব কোট পরেন না, কিন্তু তিনি তো নিশ্চিত তিনি আজ মন্ত্রিত্বের শপথ নিচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত 17 ফেব্রুয়ারি তাকে মন্ত্রী বলে ঘোষণা দিয়েছেন। কাজেই তিনি আজ মুজিব কোট পরে এসেছেন। তিনি জনতার মঞ্চ তৈরি করেছেন, খালেদা জিয়া সরকারের পতন ঘটিয়েছেন। জনতার মঞ্চের নায়ক তো তিনিই। এই সমস্ত দিক দিয়ে ঢাকার মেয়র হানিফ আজকের অনুষ্ঠানের মধ্যমণি না হলেও কম গুরুত্বের না। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম আমার সাথে বেঈমানি। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নিলেন
এবং বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হলেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাগ থেকে তার মন্ত্রী পরিষদের লিস্ট বের করেছেন। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ আস্তে আস্তে চেয়ার থেকে উঠছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদের নাম পড়তে একটু সময় লাগছে। ঢাকার মেয়র হানিফ এমনভাবে আছেন যে তিনি না চেয়ারে বসে আছেন না দাঁড়িয়ে আছেন। তিনি মনে করছেন চেয়ারে বসে কি লাভ, এখনই তো উঠতে হবে। মন্ত্রী পরিষদের প্রথম নামটাই তার। চেয়ার ছেড়ে দাঁড়াচ্ছেন না এই জন্য যে দৃষ্টিকটু মনে হতে পারে, তাই তিনি আধা বসা আধা দাঁড়ানো অবস্থায় আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী পরিষদের নাম পড়তে লাগলেন। প্রথম নামটি মেয়র হানিফের না, দ্বিতীয়টি না, তৃতীয়টি না, চতুর্থ না, পঞ্চম না, ষষ্ঠ না, সপ্তম না, অষ্টম না, না 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 না। এরপর মেয়র মোহাম্মদ হানিফ কানায় কানায় শ্রোতা দর্শকে ভরা দরবার কক্ষের চেয়ারের দুসারির মাঝখান দিয়ে দ্রুত বঙ্গভবন ত্যাগ করে বেরিয়ে যেতে থাকলে একজন তাকে পিছন থেকে হানিফ ভাই বলে জড়িয়ে ধরলে তিনি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আমার সাথে বেইমানি, আমার সাথে বেইমানি বলতে বলতে বঙ্গভবন ত্যাগ করে চলে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসায় ফিরে রাতের খাবার খেতে খেতে বলেন, আজ আমার দুটি আনন্দ, প্রধানমন্ত্রী হতে পারার আনন্দ আর হানিফের বেইমানির প্রতিশোধ নিতে পারার আনন্দ। পরবর্তী পর্যায়ে মেয়র মোহাম্মদ হানিফ ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হয়ে সাংবাদিক ডেকে বলেন, কাউকে সম্মান না করেন অপমান করতে পারেন না। তারপর দাবি করলেন মিনি গভর্নমেন্টের, এরপর মেট্রোপলিটন অথরিটির। কিন্তু না, মেয়র হানিফের কিছুই পাওয়া হলো না। মন্ত্রিত্ব না, মিনি গভর্নমেন্ট না, মেট্রোপলিটন অথরিটিও না।